আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় পৃথ্বী তত্ত্বকে নিয়ে। আপনারা জানেন আমাদের মূল তত্ত্ব হচ্ছে পাঁচটা: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। আকাশের মধ্যে এই চারটে তত্ত্ব তো আকাশের আন্ডারেই, যার জন্য আকাশ তত্ত্ব নিয়ে আমাদের খুব একটা বেশি আলোচনা করা হয় না। এই চারটি তত্ত্বই বেশি প্রভাব বিস্তার করে। অগ্নি তত্ত্ব নিয়ে আমি আগের দিন বলেছি, আজকে নিয়ে বলবো পৃথ্বী তত্ত্ব নিয়ে। এই যে 12টা আমাদের রাশি, এই 12টা রাশির মধ্যে তিনটি করে এক একটি তত্ত্বের আন্ডারে আছে। আপনার জ্যোতিষ বুঝতে হলে ভালো করে বুঝতে হবে তত্ত্ব, কারণ তত্ত্ব জ্ঞান না থাকলে অনেক সময় আমরা বলবো তো আপনি বুঝতেই পারবেন না, তখন আপনার মনে হবে কী সব বলছি, কিছুই তো বুঝতে পারছি না। সুতরাং এই রাশির প্রকৃতি, আপনার কি রাশি, ওর কি রাশি, রাশিটা কি, রাশির প্রকৃতিটা কি, এইটা বোঝার জন্য আমাদের এই তত্ত্বকে বুঝতে হবে। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। তাহলে অগ্নি হচ্ছে মেষ, পৃথ্বী হচ্ছে বৃষ, বায়ু হচ্ছে মিথুন, কর্কট হচ্ছে জলরাশি বা জলতত্ত্ব। এইভাবেই এটা সার্কুলেট হয়। তাহলে পৃথ্বী রাশির আন্ডারে কে কে আছে? বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এই তিনটি রাশি পৃথ্বী তত্ত্বের। তাহলে এই তিন রাশির যে জাতক, তাদের মধ্যে দেখবেন অনেকটা মিল থাকবে। আবার আমাদের ট্রাইনবল বা ত্রিকোণ সম্পর্ক আমাদের জ্যোতিষ তত্ত্বে বুঝতে হয়। এরা দেখুন, একটা ট্রায়াঙ্গেল তৈরি করুন, তিনটি বিন্দু মনে করে একটা ট্রায়াঙ্গেল তৈরি করুন, দেখুন তিনটি কোণ পড়ে যাবে, শীর্ষবিন্দু, তিনটি পৃথ্বী রাশি। এই পৃথ্বী রাশির জাতকরা কেমন হয়? পৃথ্বী মানে কি? আক্ষরিক অর্থে পৃথ্বী মানে হচ্ছে মাটি। তাহলে মাটির গুণাগুণ তত্ত্ব এখানে আসবে। পৃথ্বী তত্ত্বকে মাটির সঙ্গে সম্পূর্ণরূপে তুলনা করা হয়। এই পৃথ্বী, মাটির যেমন ধৈর্য, সহ্য শক্তি প্রচুর, কোনো কিছুতে এই প্রতিবাদ নেই, তেমনি এই পৃথ্বী তত্ত্বের লোকরা দেখবেন, বা এই তিন রাশির লোকরা দেখবেন, বেশিরভাগ দেখবেন এরা খুব একটা প্রতিবাদী নয়। এদের সহ্য শক্তি ভীষণ ভীষণ, এরা সহ্য করে। তবে এক্সট্রিমলি জায়গায় চলে গেলে, যেমন ভূমিকম্প মাটিকে কাঁপিয়ে দেয়, তেমনি এরা রাগতে এক্সট্রিম পয়েন্টে গিয়ে কিন্তু একবারে বাস্ট করে, তখন কিন্তু হিতাহিত জ্ঞান এতে থাকে না। তাহলে সহ্য শক্তিও যেমন সহ্য করতে করতে একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে এরা কী হয়, বাস্ট হয়ে যায়, তখন ওই ভূমিকম্পের মতোই কাঁপিয়ে দেয়। এরা চুপচাপ, এরা শান্ত প্রকৃতির, একটু চাপা স্বভাবের, অল্পতে এরা প্রতিবাদ করে না, এরা শুনতে ভালোবাসে, শোনে। যতক্ষণ পর্যন্ত এরা অসহ্য হয়েছে বা এক্সট্রিম পয়েন্টে গেছে, ততক্ষণ পর্যন্ত এরা শুনতেই থাকে। কিন্তু অগ্নিরাশি একটুতেই লাফিয়ে উঠবে, সঙ্গে সঙ্গে সে প্রকাশ। আর এরা কিন্তু প্রশমিত, চুপচাপ, শান্ত। অল্প কথাই অগ্নিরাশির লোকরা ভীষণ রেগে যায়, তারা ভীষণ সেন্টিমেন্টাল, কিন্তু এরা এত তাড়াতাড়ি রাগে, কিন্তু এত তাড়াতাড়ি রাগে না। এই বিশ্বরাশি, বৃষ বা যেগুলো বললাম, কন্যা, মকর, এই তত্ত্বের আন্ডারে এরা দেখবেন যা করে তা করেই চলে। যখন বসে থাকে তখন বসেই থাকে, যখন কাজ করে তখন কাজ করেই চলে। অর্থাৎ এই রাশিগুলি অতটা তৎপর, চটপট নয়। এরা খুব নিয়মনিষ্ঠ হয়, এরা খুব শৃঙ্খলাবোধ খুব বেশি, তবে খুব একটা ক্রিয়েটিভ নয়। ক্রিয়েটিভ নয় মানে কি? এরা নতুন নতুন চিন্তা করতে পারে কম, যা করছে সেটাকে নিয়ে এরা সন্তুষ্ট থাকতে চায়। করছি তো, চলছে তো, এরকম। কোনো একটা ব্যবসা করছে বা কোনো একটা কাজ করছে, দেখা যাবে সেরকম ভালো চলছে না, অগ্নিরাশির লোক হলে কী হতে, ওটা বন্ধ, আবার একটা নতুন কিছু খুলে ফেললো। কিন্তু এরা ধৈর্য ধরে বসে থাকে, তাতে খদ্দের আসুক আর নাই আসুক, দেখি না কি হয়, আছি তো, ব্যবসা তো করছি, এই রকম এরা
ধারণা থাকে। আবার এদের মধ্যে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, এত দায়িত্ববান এরা যে নিষ্ঠার সঙ্গে সেটা পালন করে। কোনো স্যার যদি কোনো ছাত্রকে দায়িত্ব দেয় এবং সেই ছাত্র যদি এই পিতৃতত্ত্বের হয়, দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছে। বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের লোক যদি হয়, তাহলে দেখবেন তার ডিপার্টমেন্টের সমস্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করেন। এরা ভালো ম্যানেজার হয়। তাহলে কোম্পানির যে দায়িত্ব তার উপরে পড়েছে, সেই দায়িত্বভার তিনি সুন্দরভাবে পালন করেন। এরা খুব একটা বকাঝকা, অপমান করা এইসব পছন্দ করেন না। ফলে এদের আন্ডারে যে কর্মচারীগুলো থাকবে তাদের দিকে মিলিয়ে মিশিয়ে বেশ কাজ করতে পারবেন। এরা পারে, এরা নকল করতে পারে খুব সুন্দর। কোনো কিছুকে দেখলো একদম হুবাহু নকল করে দেবে। কারো একটা ছবি আঁকছে বা কেউ একটা কিছু কাজ করছে, দেখবেন হুবাহু সেটাকে নকল করে দিয়েছে, একটু মাত্র চেঞ্জ হয়নি। কিন্তু অগ্নিতত্ত্বের হলে কী হতো, ওই মডেলটা দেখে কিছু অংশ নিত, কিছু অংশ বাদ দিয়ে সে নিজের কিছু অংশ দিত। কারণ ওরা তো খুব ক্রিয়েটিভ না, অগ্নিরাশির লোকরা। এরা কিন্তু অতটা ক্রিয়েটিভ নয়। এরা যেটা আছে যেমন আছে হুবহু সেটাকেই পছন্দ করে। যে প্রথা মেনে চলছে, বংশ পরম্পরায় চলছে, সেই প্রথাকে মেনে চলতে এরা খুব ভালোবাসে। তার মানে কি, একেবারে নিয়মনিষ্ঠ, ভীষণভাবে এরা ডিসিপ্লিনকে মেনটেন করে। এরা পরিকল্পনা মাফিক কাজ করতে খুব ভালোবাসে। পৃথ্বী শান্ত, কিন্তু বৃষ রাশি একটু জেদি বা একটু গোয়ার টাইপের, অর্থাৎ নিজের মতে চলার তাদের টেন্ডেন্সি একটু বেশি থাকে। এইবার বলবেন যে তিনটি তো রাশি এই পিতৃতত্ত্বের আন্ডারে, তাহলে এই তিনটে রাশি কি একই রকমভাবে থাকবে? তাদের একটা পড়লেই তিনটে হয়ে যাবে, অর্থাৎ তিনজনের একই রকমের? না, হুবাহু একই নয়, কিছুটা মিল থাকলেও তফাতও আছে। কি রকম না, বৃষর অধিপতিকে শুক্র, প্রতীককে ষাঁড়, আর কন্যার অধিপতি বুধ, প্রতীক একটি কুমারী মেয়ে লণ্ঠন হাতে নৌকায় দাঁড়িয়ে আছে। আর মকর, যার ছাগলের মতো মুখটা, আবার লেজের দিকটা হচ্ছে সাইয়ের মতো, মাছের মতো। তাহলে যে প্রকৃতিগুলো আলাদা, তাছাড়া চট স্থির দ্ব্যর্থক। তাহলে এই বৃষ রাশি হচ্ছে কি স্থির রাশি। আর স্থির রাশি মানে কি, এরা রেগে গেলে কিন্তু রাগ চট করে যেতে চাইবে না। এরা যা করে ধীর স্থিরভাবে সেটা করে চলে। এরা পরিবর্তন খুব একটা দেখা যায় না। আপনি সাধারণভাবে কি করে বুঝবেন এগুলো? দেখবেন বৃষ রাশিতে যদি লগ্ন বা রাশি হয়, অথবা কন্যাতে লগ্ন বা রাশি হয়, অথবা মকরের লগ্ন বা রাশি হয়, অর্থাৎ এই তিনটি রাশির মধ্যে যদি কারো লগ্ন বা রাশি হয়, তার এইগুলো মিলবে। আবার এদের অধিপতিগুলো একটু আলাদা। বৃষ রাশি এরা কী হবে, শুক্রের জন্য একটু শৌখিন, বিলাসী, এদের হাবভাব একটু রাজকীয়, কারণ রজগুণী। আবার স্থির, আমি তো বললাম যে যেটা করে সেটা স্থিরভাবে করে, ধৈর্য ধরে করে। রেগে গেলে রাগও চট করে যেতে চায় না, শান্ত থাকলে বেশ শান্ত থাকতেই ভালোবাসে। এবার কন্যা রাশি হচ্ছে বুধের প্রভাব বেশি। তাছাড়া কন্যা রাশি হচ্ছে সত্যগুণী। আবার এটা দ্ব্যর্থক রাশি বা দ্বিস্বভাব রাশি। ফলে এই জাতকরা অনেকটা সৎ হবে,
এদের চালচলন হাবভাব কথাবার্তা খুব মিষ্টি হবে, সৎভাবে জীবনযাপন করবে, ঠকাতে এরা খুব একটা রাজি নয়। আবার দৈত্য স্বভাব মানে এরা কখনো চঞ্চল, আবার কখনো ধীর স্থির। এইবার যদি আসি মকর, এই মকর রাশি শনির রাশি। আপনারা তো জানেন যে শনি এমনিতেই ধীর স্থির, একটা ঘর তার অতিক্রম করতে 2.5 বছর সময় লাগে, 2.25 বছর। তাহলে এই তত্ত্বটা হচ্ছে চর। তাহলে ধীর স্থিরের মধ্যেও কিন্তু তার একটা চর মনোভাব, মুভমেন্ট থাকবে। একটু তাড়াতাড়ি কাজ করা, ওই দুটির তুলনায় একটু তাড়াতাড়ি কাজ করা, একটু এগিয়ে যাওয়ার মানসিকতা, তাড়াতাড়ি কোনো কিছু পাওয়ার চেষ্টা করা, এইগুলো এরা পাবে। এই মকর রাশির লোকরা রাজনীতি খুব পটু, আবার এরা তমগুণী। তমগুণী মানে একটু ডেসপারেট ভাব এদের মধ্যে দেখা যায়। এরা প্রচণ্ড পরিশ্রমী হয়, দিবারাত্রি কাজ করতে পারে। তবে এই সমস্ত জাতকদের দেখবেন জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা এইগুলো থেকে থাকে। তাহলে আমি এই পর্যন্ত তত্ত্ব নিয়ে কিছু আলোচনা করলাম। যদি দেখেন যে এই কোনো একটা রাশিতে অনেকগুলি গ্রহ বসেছে, ধরা যাক বিশ্ব রাশিতে 3-4টে গ্রহ আছে, তাহলে তারা কি হলো? সবাই পিতৃতত্ত্বের আন্ডারে। বা কন্যা রাশিতে বা মকর রাশিতে যে 3-4টে গ্রহ হয়ে বসে থাকে, তাহলে তাদের মধ্যে কী হবে? এই পিতৃতত্ত্বর বেশি প্রভাব পাবে। তখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন সেই লোকটার ক্যারেক্টারগুলো আমি যেগুলো বললাম এ পর্যন্ত, সেইগুলো সবই মিলতে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই। এইবার রাশিটা পীড়িত। বৃষ রাশি ক্ষেত্রে শুক্র কতটা বলবান আপনার ছকে, কন্যা রাশিতে বুধ আপনার কতটা বলবান, আবার যদি মকর রাশি বা লগ্ন হয় তাহলে শনি কতটা বলবান, তার উপরে কিছুটা বা পীড়িত অশুভ গ্রহযুক্ত, তার উপরে কিছুটা নির্ভর করবে। তবে অনেকটাই আপনারা দেখতে পাবেন। যেমন কন্যা রাশি যদি হয় এবং সেটা যদি পীড়িত হয়, তাহলে দেখবেন তাদের পেটের রোগ, পেটের সমস্যা এইগুলো আছে, তলপেটে যন্ত্রণা করা বা যাই হোক একটু সমস্যা তাদের তলপেটে থাকবে। আবার দ্বিতীয় যে বৃষ রাশি, এখানে মুখমণ্ডল এরা দেখতে সাধারণত সুন্দর হয়, এদের অর্থনৈতিকভাবে বেশ বলবান হয়, কারণ দ্বিতীয় হচ্ছে অর্থের স্থান, আবার শুক্র নিজে হয়েছে অর্থের কারক গ্রহ। সেই দিক থেকে এর একটু অর্থের দিক থেকে বলশালী হয়, শৌখিন হয় বেশি, এইগুলো দেখা যায়। তাহলে সেই রাশির যে অধিপতি গ্রহ তার উপরেও কিছুটা নির্ভর করবে, সেই রাশির তত্ত্ব তার উপরেও কিছুটা নির্ভর করবে, চর স্থির না দ্ব্যর্থক তার উপরে নির্ভর করবে, রাজসিক না তামসিক না সত্যগুণী এগুলোর উপরও নির্ভর করবে। এইগুলোকে না বুঝলে আপনি জ্যোতিষের ভিডিও দেখে যাবেন আর ওপরে চলে যাবেন, বুঝতে পারবেন না। বোঝার জন্য এইগুলো সবার দরকার, যেমন জ্যোতিষীদের দরকার, তেমনি যারা ভিডিও দেখেন, দেখতে ভালোবাসেন, জ্যোতিষকে ভালোবাসেন, তাদেরও এগুলো একটু বোঝা দরকার। যাই হোক, আমি পৃথ্বীতত্ত্ব নিয়ে আজ কিছু বললাম, এর পরের দিন আমি বলবো বায়ুতত্ত্ব, পরের দিন আবার জলতত্ত্ব ইত্যাদি নিয়ে একে একে আসছি। নমস্কার, আজ এই পর্যন্তই।